আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 16 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, লখনৌতে অবতরণের সময় বিমানে ধোঁয়া ও আগুন, পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন 250 হজ যাত্রী। ইরানে ইসরায়েলি হামলায় আহত 2 কাশ্মীরি ছাত্র, 10,000 ভারতীয়কে দেশে ফেরাচ্ছে কেন্দ্র। ইসরায়েল ইরান যুদ্ধ, সংঘাতে ড্রাগনের প্রবেশ, তেহরানে চীনা বিমানের অবতরণ, আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ। চুদরম থেকে নেশা সামগ্রী সহ প্রচুর টাকার বান্ডিল ও 2টো গাড়ি বাজেয়াপ্ত। আটক মাদক ব্যবসায় জড়িত মহিলা, পলাতক এক। উত্তর হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, দ্রুত সংস্কারের দাবি। 4 বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন 10 সহস্রাধিক মানুষ, খুব পশ্চিম কাটিগড়ায়। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হাতছানি, চাপে পড়বে ভারতীয় অর্থনীতিও। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির মুখে বিমান সংস্থাগুলি, ক্ষতিপূরণ হতে পারে 1200 কোটি টাকা। পহেলগাম হামলার 2 মাস পর ফের খুলছে জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র, আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা। এবং সর্বশেষ খবরটি হলো, 4 মাসে 575টি ওষুধ বাতিলের খাতায়, সতর্কতা জারি কেন্দ্র সরকারের। তালিকায় প্যারাসিটামল থেকে চোখের ড্রপ। এবারে শুনুন বিস্তারিত খবর। 250 জন হজযাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দেখা দিল প্রযুক্তিগত ত্রুটি। ল্যান্ডিংয়ের পরই বিমানের বাদিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে দেখা যায় স্ফুলিঙ্গ। পাইলটের তৎপরতায় নিরাপদভাবে 250 জনকে নামানো হয় লখনৌয়ে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট SB3112 শনিবার রাত 10:45 জেদ্দা থেকে রওনা দেয়। আজ সকাল 6:30 নাগাদ সেটি নামে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আধিকারিকরা জানান, অবতরণের ঠিক পরপরই বিমানের বাদিকের চাকায় ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনো ঝুঁকি না নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওয়েতে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের ইমার্জেন্সি রেসপন্স টিম। ফোম ও জল ব্যবহার করে 20 মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। এরপর একে একে বিমান থেকে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রী ও কর্মীদের। সৌভাগ্যবশত কারো কোনো চোট লাগেনি। পরবর্তী তদন্তে জানা যায়, বিমানের হুইল অ্যাসেম্বলিতে আচমকা হাইড্রোলিক তরল লিক করায় অতিরিক্ত ঘর্ষণে বেশি তাপ তৈরি হয়েছিল। সেটাই ধোঁয়া ও স্ফুলিঙ্গের কারণ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যা যদি উড়ান চলাকালীন বা টেক অফের সময় ঘটত, তাহলে বড় বিপদ হতে পারত। ঘটনায় আতঙ্ক ছড়ালেও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে এসেছিল এবং খালি অবস্থায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। অপরদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধে এবার চীনের প্রবেশ ঘটেছে। তেহরানে চীনা কার্গো প্লেনের অবতরণের খবরে এই জল্পনা তীব্র হয়েছে। গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে যে এই প্লেনটি তার রেসপন্ডার বন্ধ করে রেখেছিল, যাতে এটি রাডারের নজর এড়াতে পারে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে চীন ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। চীনা কার্গো বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে তেহরানে অবতরণ কোনো গোপন অভিযানের ইঙ্গিত দেয়। চীন ও ইরানের কৌশলগত অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতার ইতিহাস বিবেচনা করে মনে করা হচ্ছে যে এতে সামরিক সরঞ্জাম বা নিষিদ্ধ সামগ্রী থাকতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা এই যুদ্ধে চীন ইতিমধ্যেই তেহরানের পক্ষে দাঁড়িয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এর আগে বলেছিলেন যে বেইজিং ইরানের উপর ইসরায়েলের হামলার উপর নিবিড় নজর রাখছে এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী পদক্ষেপের বিরোধিতা করে। অপরদিকে 4 বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন 10 সহস্রাধিক মানুষ, খুব পশ্চিম কাটিগড়ায়। পশ্চিম কাটিগড়ার ইন্দু বাংলা সীমান্তের মহাদেবপুর পূর্ত সড়কটি 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙে চুরমার করে দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। মেরামতের দাবিতে গণ আবেদন নিবেদন করে কোনো লাভ হয়নি বলে অভিযোগ। কোনো উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী জনগণ রাজপথে নেমে প্রতিবাদ জানান। ফলে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে শাসক দলের নেতা মন্ত্রী সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা ভাঙ্গনস্থল দফায় দফায় পরিদর্শন করলেও 4 বছরের মধ্যে উল্লেখযোগ্য মেরামত হয়নি বলে ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমকে জানান। তাদের কথায়, লেবারপুতা, মহাদেবপুর, খেলমা ও কুশিয়ারকুল এই 4 জিপির জনগণের লাইফ লাইন হলেও কোনো পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না।
ভাঙ্গা সড়কের পাশ দিয়ে সীমান্ত সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলে প্রহরারত সীমান্তরক্ষীর জওয়ানদের কড়াকড়ি নিয়ম নীতি, কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি থাকে। হাট বাজারে যাতায়াত, বিপদকালীন বা জরুরিকালীন সময়ে যাতায়াত, বিশেষ করে রোগীর ক্ষেত্রে মহাসংকট হয়ে দাঁড়ায়। এ অঞ্চলে বসবাসকারী মানুষের দুর্বলতাকে অনেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট ব্যাংক তৈরি করার মানসিকতা নিয়ে মাঝে মধ্যে 5 থেকে 10,000 টাকা দান করে বাঁশের সাঁকো তৈরি করে দেন। এ নিয়েও একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মহাদেবপুর গুমরা কেন্দ্রের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ত্রয়ীবাসী দাস সংবাদ মাধ্যমকে জানান, এই ভাঙ্গন বৃহৎ অঞ্চলের মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভাঙ্গন মেরামতির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগ থেকেই ভাঙ্গন মেরামতের প্রচেষ্টা চালিয়ে আসছেন তিনি। এবারের পঞ্চায়েত নির্বাচনের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পর এলাকার উন্নয়নের প্রতি গুরুত্ব দেবেন। হাজার হাজার মানুষের, বিশেষ করে পড়ুয়াদের স্কুল কলেজে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়াই তার প্রথম পদক্ষেপ হবে। তবে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ত্রয়ীবাসী দাসের এমন প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপায়িত হচ্ছে সেটা ভুক্তভোগীদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে উত্তর হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কারের দাবি। বন্যায় উত্তর হাইলাকান্দিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এলাকার কয়েকশো বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে উত্তর আলগাপুরের বকরিহাওয়ার অঞ্চলে অসংখ্য মানুষের বাড়িঘর কার্যত তছনছ হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি প্রধান অঞ্চলে কৃষকদের শাকসবজির লেশ মাত্র নেই। সাম্প্রতিককালে লাগাতার প্রবল বর্ষণ আর বন্যার জলে হাইলাকান্দি জেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বকরিহাওয়ার নিউ ক্লাস্টারের অধীনস্থ আটালিপার এলপি স্কুলের চিত্র এখন সবচেয়ে করুণ। দীর্ঘদিনের বন্যার জলে ডুবে দুরবস্থায় স্কুল চত্বর। স্কুলের বেঞ্চ, টেবিল, আলমারি, পড়ুয়ার ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে স্কুলের নথিপত্র সবাই এখন কাদা জলে ভেসে গেছে। স্কুল প্রাঙ্গণে এখনো জমে রয়েছে পচা জল আর তিক তিক কাদা। পড়ুয়ারা কবে আবার স্বাভাবিক পাঠ্যক্রমে ফিরতে পারবে সেই আশায় দিন গুনছেন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক শাহরুল ইসলাম মজুমদার প্রতিবেদককে জানান, এই স্কুল এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। শতাধিক ছাত্রছাত্রী এখানে প্রতিদিন পড়াশোনা করে, কিন্তু এবারের বন্যায় সব শেষ হয়ে গেছে। আসবাবপত্র, খাতা, নথি, লাইব্রেরির বই কিছুই আর বাকি নেই। সরকারের তরফে যেন দ্রুত ক্ষতিপূরণ দিয়ে স্কুলটি মেরামতের ব্যবস্থা করা হয়, এটাই তাদের আবেদন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা নামলেই বকরিহাওয়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জল নিকাশির স্থায়ী সমাধান বা সুরক্ষিত উঁচু প্ল্যাটফর্মে স্কুল ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। ফলে প্রতি বছরই শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এদিকে স্কুল চত্বরে এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে। পচা জল আর কাদার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়বে পড়ুয়ারা। অভিভাবক মহলের দাবি, যতদিন স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ততদিনই এই স্কুলে পাঠদানের পরিবেশ তৈরি হবে না। বিভাগীয় তরফে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারের কাছে দ্রুত প্রস্তাব পাঠানো হোক বলে পরামর্শ দেন অভিভাবক মহল। বন্যা দুর্গত লোকদের দাবি, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ যেসব মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে সেগুলি মেরামতের জন্য সরকারি পদক্ষেপ জরুরি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের জনগণ। অপরদিকে প্রত্যন্ত গ্রামের এক বাড়িতে হানা দিয়ে বড় সাফল্য পেয়েছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সকালে কচুদুরম থানার অন্তর্গত বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের এক বাড়িতে অভিযান চালায় পুলিশের দল। সোনাই পুলিশের সিআই রবিন তুবুং ও কচুদুরম থানার ওসি অপূর্ব বোরার নেতৃত্বে পুলিশের দল সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী সহ প্রচুর টাকার বান্ডিল বাজেয়াপ্ত করেন। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে ওই বাড়ির মহিলা তথা প্রয়াত আব্দুল হক লস্করের স্ত্রী নাজমা বেগম লস্করকে আটক করে পুলিশ। এদিন পুলিশের তল্লাশিতে ওই মহিলার গড় থেকে 6টি সাবানের বাক্স ভর্তি মোট 72 গ্রাম নেশাদ্রব্য হেরোইন সহ মোট 16,23,000 টাকার নোটের বান্ডিল বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বাড়ি থেকে MZ06A2965 রেজিস্ট্রেশন নম্বরের 407 লরি এবং AS11E 7038 রেজিস্ট্রেশন নম্বরের এল্টো গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এই খবর পেয়ে বাহুরিকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের সদল বলে পৌঁছে যান কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। পুলিশের এই শীর্ষকর্তার উপস্থিতিতে মাদকদ্রব্য সহ নগদ অর্থ এবং 2টি বাহন বাজেয়াপ্ত করে কচুদুরম পুলিশ হেফাজতে নিয়ে যায়।
এদিকে নাজমা বেগম লস্করকে আটকে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আটক মহিলার বিরুদ্ধে সোনাই থানায় মামলা নথিভুক্ত করে আজ আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অপরদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হাতছানি। ইরানে ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে, আর সেই যুদ্ধের আজ পৌঁছে গিয়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। মিসাইলের হামলায় বিধ্বস্ত তেহরান সহ একাধিক জায়গায় ওয়েল রিফাইনারিগুলি জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্সো, আর এতেই সংকটে বিশ্ব। অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। জানা গিয়েছে তেহরানের যে তেলের পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল, তাতে প্রায় 30 কোটি লিটার তেল নষ্ট হয়েছে। এই বিপুল পরিমাণ তেল নষ্ট হওয়ায় ইরান থেকে ভারত সহ বিশ্বের নানা প্রান্তে যে তেল সরবরাহ হতো তা ব্যাহত হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পেট্রোল ডিজেলের দাম নতুন উচ্চতায় পৌঁছতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। অপরদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির মুখে বিমান সংস্থাগুলি ক্ষতিপূরণ ছুঁতে পারে 1200 কোটি টাকা। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আহমেদাবাদের সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডি। প্রাণহানির পাশাপাশি এই দুর্ঘটনা বিমান সংস্থাগুলির জন্য হয়ে উঠেছে এক বিরাট আর্থিক ধাক্কা। প্রাথমিক হিসেব বলছে দুর্ঘটনা পরবর্তী ক্ষতিপূরণ বাবদ বিমান সংস্থাগুলিকে গুনতে হতে পারে প্রায় 1200 কোটি টাকা। গত বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার। বিমানে ছিলেন 242 জন যাত্রী ও কর্মী, যার মধ্যে মৃত্যু হয়েছে 241 জনের। নিহতদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডীয় নাগরিক। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই প্রতিটি নিহত যাত্রীর পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু এর বাইরেও রয়েছে আন্তর্জাতিক চুক্তির দায়। 1999 সালের মন্ট্রিয়াল কনভেনশন অনুযায়ী, যার সদস্য ভারত 2009 সাল থেকে, বিমান সংস্থাগুলিকে প্রতিটি মৃত্যুতে অন্তত 1.8 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই বিমার মূল দায়িত্বে রয়েছে টাটা এআইজি, যাদের কাঁধে মোট বিমার 40% দায়িত্ব। বাকি দায়ভার ভাগ করে নিয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, আইসিআইসিআই লম্বার্ড ও অন্যান্য সরকারি বিমা সংস্থা। এই কাঠামো অনুযায়ী সব মিলিয়ে 1000 থেকে 1200 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। মন্ট্রিয়াল কনভেনশন অনুযায়ী বিমা সংস্থাগুলিকে আগামী 2 বছরের মধ্যে পুরো ক্ষতিপূরণ মেটাতে হবে। প্রাথমিক পর্যায়ে অবশ্যই 18 লক্ষ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে তারা। তবে বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণিত হয় যে এই দুর্ঘটনার পেছনে ছিল বিমান সংস্থার গাফিলতি, তাহলে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়তে পারে। অপরদিকে 4 মাসে 575টি ওষুধ বাতিলের খাতায়, সতর্কতা জারি কেন্দ্র সরকারের। দেশের বাজারে সহজলভ্য ও বহুল ব্যবহৃত বেশ কয়েকটি ওষুধের গুণমান নিয়ে বড়সড় প্রশ্ন তুলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী গত 4 মাসে মোট 575টি ওষুধ নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। এর মধ্যে প্যারাসিটামল, চোখের ড্রপ, ইনজেকশন ও পেনকিলার পর্যন্ত রয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রক বেশ কিছু ওষুধের নির্দিষ্ট ব্যাচ নম্বরের উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই ঔষধগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। সিডিএসইও নিয়মিত বাজারে থাকা ওষুধের নমুনা পরীক্ষা করে তাদের সর্বশেষ পর্যালোচনায় উঠে এসেছে। এপ্রিল মাসে 60টি ওষুধ মানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। রাজ্য স্তরের ড্রাগ কন্ট্রোল অফিসগুলিও 134টি ওষুধের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পরপর 3 মাসে ধাপে ধাপে বাতিল হয়েছে 131টি, 103টি এবং 145টি ওষুধ। ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলোর কারখানা ও খুচরো বাজার 2 জায়গা থেকেই নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। একই রোগে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ঔষধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে কোন ব্যাচের ঔষধ মানহীন। জানা গেছে হিমাচল প্রদেশের মার্টিন অ্যান্ড ব্রাউন সংস্থার তৈরি এক বিশেষ ব্যাচের চোখের ড্রপ মানের পরীক্ষায় ফেল করেছে। এছাড়া হরিদ্বারের একটি সংস্থা বানায় এমন এক ইনজেকশন যা সন্তান প্রসবের সময় ব্যবহার করা হয়, তাও কেন্দ্রীয় সংস্থার মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। বাজারে থাকা বহু পেনকিলারের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে চিকিৎসক মহল। এবার দেখা যাচ্ছে সেই আশঙ্কার প্রমাণ মিলেছে পরীক্ষাতেও।
পেইন কিলারগুলির একাধিক প্যাচের ওষুধ বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে, আমরা কড়া নজর রাখছি। সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোন রকম আপোষ বরদাস্ত করা হবে না। যেসব ঔষধ মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছে তাদের নির্দিষ্ট ব্যাচ অবিলম্বে বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে পহেলগাম হামলার 2 মাস পর ফের খুলছে জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা। পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া জম্মু কাশ্মীরের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আগামী 17 জুন থেকে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে 16টি কেন্দ্র। এই ঘোষণা করেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। রাজ্য তথ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা পর্যালোচনার পর প্রথম পর্যায়ে শ্রীনগরের বাদামওয়ারি পার্ক, ডাক পার্ক, কাটুয়ার সারতাল দাগগার, রেয়াসির দেবীপিন্ডি, ডুডার জয়বেলি এবং উদয়পুরের পাঞ্চেরি সহ 16টি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলি ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। প্রসঙ্গত গত 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় 25 জন পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়। এরপরেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক ভ্রমণ বাতিল হয়। পর্যটনের উপর এই ধাক্কার কারণে পহেলগাম, বেতাম ভ্যালি, কোকারনাগ গার্ডেন, বেরিনাগ গার্ডেন ও আচাবাল গার্ডেন সহ বহু কেন্দ্র সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বর্তমানে পর্যটনের গতি ফেরাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর বৈঠক করেন ট্যুর অপারেটর, বিধানসভার সদস্য ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। পর্যটন কেন্দ্রে আস্থা ফেরাতে এই যৌথ উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, জম্মু কাশ্মীর পর্যটনের জন্য এক অনন্য গন্তব্য। সাময়িক সংকট কাটিয়ে আবারও এখানে পর্যটন গতি ফিরে পাবে। আমরা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।